থাম্বনেল দেখা আবার চমকায় যায় না। জামাত কি ক্ষমতায় আসবে, এই প্রশ্নটা আমার অনেকে এখন করে। আমি সবাইরে উত্তর দিই, জামাত ক্ষমতায় যাওয়ার এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু যাইতে পারবে কিনা এটা নির্ভর করবে একান্তভাবে জামাতের উপরে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে জামাত হয়তো নিজেও মনে করতে পারতেছে না যে তারা ক্ষমতায় যেতে পারে। তাহলে কি করলে জামাত ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল হয়, সেটার আলাপ আজকে। আগে দেখে নিই জামাতের জন্য ইলেকশনে জেতাটা কেন খুবই সম্ভব, আর কেনই বা জামাত জিততে পারে। প্রথম কারণ হইতেছে যে দেশের মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। বিএনপির বিগত সময়ের শাসনের স্মৃতি এখনো দগদগে ক্ষতর মতো এক প্রজন্মের মনে জায়গা আছে। আইন শৃঙ্খলার অবনতি, 64 জেলায় বোমা হামলা, বাংলা ভাইয়ের উত্থান, পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আর 2001 সালে নির্বাচনের পরে তো হিন্দু সম্প্রদায়ের উপরে যে বিভৎস নির্যাতন চালাইছিল বিএনপি, ওইটার কথা নাই বলি। আজকে অনেক কিছুই বলি না, জাস্ট মায়া কইরা, কিন্তু মায়া করার সময় শেষ, বলতে হবে এখন সবই। এইসব তো একটা প্রজন্মের মনে জল জ্বলে। এছাড়াও বিএনপির রাষ্ট্র চালানোর অদক্ষতা ছিল প্রকাশ্য। ক্ষমতার একাধিক কেন্দ্র তৈরি হয়েছিল, তাইওয়ানে অফিস খুলতে দিছে বাণিজ্য মন্ত্রী, আর কেউ জানে না। বিএনপির আমলে এমপিদের দৌড়ানি দিল পাবলিকে। দুনিয়াতে পানি আর বিদ্যুৎ নিয়ে আন্দোলন হয়েছিল, একটা বিশাল বড় আন্দোলন। ওইটি আন্দোলন ঠেকাইতে গেছে সালাউদ্দিন এমপি, বিএনপির ওই এলাকায়। পাবলিকের দিছে দৌড়ানি, সে দৌড়ে জান বাঁচেছে। ওর নাম হয়েছিল দৌড় সালাউদ্দিন। এই সালাউদ্দিনের হিস্ট্রি জানেন? জানেন না? ওই বিএনপির জামাই কোটার যে বুদ্ধিজীবী নিজের এলিট মনে করে, আর লিখেছে আমি নাকি বাঙ্গু এলিটদের ভ্যালিডেশন চাই। তো বিএনপির এলিট সালাউদ্দিন, দৌড় সালাউদ্দিন, এই এলিটও তো তার এমপি, তাই না? তো যেহেতু তার একটা আমলনামা দেখে আসেন, দৌড় সালাউদ্দিনের আমলনামা। এই দৌড় সালাউদ্দিন এইচএসসি পাশ কইরা একটা জীবন বীমা কোম্পানির চাকরি করত। বীমা কোম্পানি একটা মাঠকর্মী ছিল, মানে ওই যে মানুষের দুয়ারে দুয়ারে যে তার ইন্স্যুরেন্স করাইতো, তারপর একটা কমিশন পাইতো। মুজিবও কিন্তু একই জিনিস ছিল আর কি। তো পরে চাকরি করা অবস্থায় একটা ট্রাক কিনে একটা রেশন ট্রাক না করলে, ওই যে ক্ষুদ্র ভাতরা আবার রেশন ট্রাক দেখতে চায়, রাশন ট্রাক না, এগুলা ঝরঝরা ট্রাক আর কি। এই ট্রাক দিয়ে ওর শ্যালক লুৎফর রহমানের একটা ইট ভাটা ছিল, ওই ইট ভাটায় মালামাল দিত আর কি। আর লুৎফর রহমান কে ছিল জানেন? শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের সভাপতি ছিল। তারপরে তো সে ড্যামরা, সায়দাবাদ, যাত্রাবাড়ি বাস টার্মিনাল এটার মাথা হয়ে দাঁড়ায়। একটা ট্রাকের মালিক আস্তে আস্তে আরো ট্রাক করতে করতে অঢেল সম্পত্তির মালিক হয়। আর ট্রাক ব্যবসার আড়ালে চলতে থাকে বাস টার্মিনালে চাঁদাবাজি। এর মধ্যে তার সাথে শ্রমিক দলের সখ্যতা গড়ে ওঠে। ধীরে ধীরে মূলধারার রাজনীতির সাথে তাকে সম্পৃক্ত করতে থাকে, আর 1991 বিএনপির টিকিট পেয়ে যায়। এই হইতেছে দৌড় সালাউদ্দিনের উত্থান কাহিনী, আমাদের জামাইকোটার বুদ্ধিজীবীর এলিট। জুরাইনের মাজার রোডের একটা সিএনজি ফিলিং স্টেশন আছে তার, ওই মাজার শরীফের জমি দখল কইরা ওই ফিলিং স্টেশন করেছে দৌড় সালাউদ্দিন। একটা পত্রিকাও কিনেছিল দেশ জনতা নামে। তো শ্যালক যেহেতু আওয়ামী লীগে, তার তেমন কোনো অসুবিধা হয়নি, একবার বোধহয় জেলে নিয়ে গেছিল। তো বিএনপির জামাইকোটার বুদ্ধিজীবীর কাছে তো এইচএসসি পাস চান্দাবাজ দৌড় সালাউদ্দিন হইতেছে এলিট, আর এইসব এলিটদের ইন্টেলেকচুয়াল ল্যাটেল হইতেছে এই জামাইকোটার বুদ্ধিজীবী। লজ্জা লাগে না? হ্যাঁ, যাই হোক, বিএনপির মেলা স্বীকৃতি আছে, আস্তে আস্তে আসবে আর কি। এই বিএনপি কি কম লুটপাট করেছে তার শাসন আমলে? তো এখন এই যে ইকোনমির অবস্থা দেখেছেন, দেশের এটা বিন্দু মাত্র লুটপাট সহ্য করার ক্ষমতা নাই। দেশটা ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্র নাই হয়ে যাবে লুটপাট হইলে। প্রফেসর ইউনূস লুটপাট বন্ধ করেছে, লুটপাট হয় না, রিজার্ভ কিন্তু বাড়িচ্ছে, কিন্তু ইকোনমি রিকভার করে নাই। এর উপরে যদি লুটপাট শুরু হয় তাহলে দেশ নিজেই জয় বাংলা হয়ে যাবে, এটা পাবলিক বুঝে। সেই জন্যই তারা চায় দেশে যেন দুর্নীতি আর না হয়। এই যে র্যাব কারা বানাইছিল জানেন? বিএনপি বানাইছিল কেন জানেন? নিজের দলের গুন্ডাদের নিয়ন্ত্রণ করতে পারতেছিল না, র্যাব কইরা মারিছিল এই গুন্ডাদের। নারায়ণগঞ্জে ডেভিড বইলে এক বিএনপির নেতা ছিল, মমিনুল্লাহ ডেভিড। শামীম ওসমান তার কাছে দুগ্ধপোষ্য শিশু, নস্যি ছিল, তারে মারে র্যাব ক্রসফায়ারে। ভালো ক্রিকেট খেলতো কিন্তু ওই ডেভিড, কিন্তু হয়ে আউট ছিল শীর্ষ সন্ত্রাসী। সেনাবাহিনীর যে সিভিল ইস্যু সামলাতে নামানো যায় না, এই কমন সেন্স বিএনপির নেতাদের ছিল না, একজনেরও ছিল না।
সেনাবাহিনীর মধ্যে মানবাধিকার লঙ্ঘন করে ফিরে যাওয়া সেনা কর্মকর্তার সৈনিকেরা যে মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে, এটার ক্ষত কতদিনে যে যায় আল্লাহ জানে। এটা সৃষ্টি করছে বিএনপি। এদের রাষ্ট্র চিন্তা কত দুর্বল, এরা রাজনীতি বোঝে না, রাষ্ট্র তো দূরের কথা। আর এইখানে জামাত তার প্রাসঙ্গিকতা তুলে ধরতে পারবে ভোটারদের কাছে। জামাত ক্ষমতায় আসলে তার নেতা মন্ত্রীরা দুর্নীতি করবে না, করেনি, আগে ছিল মন্ত্রী, এটা ধরে নেওয়া যায়। কিন্তু এর মানে কি দেশ চালাইতে পারবে? জামাতের লোকেরা শুনে অবাক হইতে পারেন যে আমার কাছে নানা দিক থেকে নানা ধরনের লোক জানতে চাইতেছে জামাত ক্ষমতায় আসলে কি করবে। অনেকে চায়নায় গেছি উঠিও জানতে চাইছে, কারণ তারা জানে যে আমি জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনার কথা প্রকাশ্যেই জোরের সাথে বলছি। যারা এই প্রশ্নগুলো করছে তার মধ্যে আছে ডিপ্লোম্যাট, ইন্টেলেকচুয়াল, বিদেশিরা তো আছেই, শীর্ষ ব্যবসায়ী আছে, নারী আছে, এমনকি আমার মাও জিজ্ঞেস করেছে। কি প্রশ্ন শুনলে অবাক হইবেন, বলতেছে জামাত ক্ষমতায় আসলে কি মদ খাওয়া বন্ধ করে দিবে, আমার ওদের মদ খেতে দিবে। এই প্রসঙ্গে ফরদ মজার ভাইয়ের একটা কৌতুক মনে আসলো আর কি, সত্য কৌতুক আর কি। তারা বলেন যারা মদ খায় তারা তো এলিট, তারা ইকোনমি মেনটেন করে। তা আমি কইলাম না না না, এই যে বিএনপির জামাই কোটা বুদ্ধিজীবী, সে তো এলিট, সে তো মদ খায় না। তো এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং কৌতুকের কথা মনে আসলো বিএনপি প্রসঙ্গে আর কি, মদ খাওয়া প্রসঙ্গে। জাদু মিয়া ছিলেন না, মশিউর রহমান জাদু মিয়া, ন্যাপ করতেন। তো বিএনপি তো ন্যাপ মুসলিম লীগ আর সুটকা সাটকা আওয়ামী লীগ মিলে তো বিএনপি তৈরি। তো উনি মশিউর রহমান জাদু মিয়া পরে বিএনপি প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন আর কি। কথিত আছে যে মশিউর রহমান জাদু মিয়ার এই অগ্নিজল পান করার অভ্যাস ছিল আর কি। তো ভাষা নিয়ে বক্তৃতা দিচ্ছেন, পাশে জাদু মিয়া বসে আছে। তো কইতেছেন ভাসানী অগ্নিঝরা কণ্ঠে কইতেছে, চালের দাম বাড়িছে, ডালের দাম বাড়িছে, তেলের দাম বাড়িছে, মদের দাম বাড়ছে কিনা কইতে পারবো না, জাদু মিয়া কইতে পারবে। তো এই মদ খাইতে পারবো কিনা এটা একটা বিরাট জিজ্ঞাসা। যারা মদ খায় না তারা আরো বেশি জিজ্ঞায়। নারীরা বলে যে তারা তাদের পছন্দ মতো পোশাক পরতে পারবে কিনা। একজন তো কইলো যে বিকিনি পরতে পারবে কিনা। আমি কইলাম বাংলাদেশের মেয়েরা কি সিবিসে বিকিনি পরে? হ্যাঁ, তো কয় না পরে না, কিন্তু পড়তে পারবে কিনা, মানে আগে থেকে কয়ে নিচ্ছে, কয়ে দিতে হবে পড়তে পারবে কিনা। যদিও বাংলাদেশের বেশিরভাগ তরুণ শিক্ষিত মেয়েরা হিজাব পরে, আমরা সেটাই দেখতে পাই। তারপরেও এই আতঙ্ক ছড়ানো হয়েছে বা হইতেছে। 1922 সালে কতটুকু পা খোলা রাখতে পারবে মেয়েরা সেটা নিয়ে পুলিশ ধরতে আমেরিকার সিবিসে যায়। আর আমাদের এখনই দেওয়াই লাগবে বিকিনি পরার জন্য, পারমিশন দেওয়াই লাগবে। হ্যাঁ, আমার তো আপত্তি নাই, হ্যাঁ আমি তো দিবেরই চাই। আমাকে দেন রাষ্ট্রপতি পদে দাঁড়াই, আমাকে মার্কা মনে আছে তো, বুলডোজার, সিল মারো রে সিল মারো, বুলডোজারের সিল মারো, মাইরা দেন, আমি বিকিনি পরার ডিক্রি জারি করে দেবো প্রথম দিনই। যাই হোক, দুর্নীতি বন্ধ করবে জামাত, সাথে সাথে এক মহা সমস্যা শুরু হবে। কি সেই সমস্যা? মহারাজ, বিশাল সমস্যা। এই যে রাষ্ট্রযন্ত্র, তার প্রত্যেকটা নাট বল্টু দুর্নীতিগ্রস্ত, চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। যেই আমলাতন্ত্রের উপরে সে বৈশা রাষ্ট্র চালাবে সেটাই তো করান, আগা পাঁচতলা করান। ব্যাংক থেকে লোন নিতে গেলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ঘুষ দিতে হয়, ব্যাংকের এমডি কে, বোর্ড মেম্বারদেরকে। যে লোন নিবে সে তো কাস্টমার, তারাই তো তেলাবে ব্যাংক। তা না, উল্টা যে সেল করিচ্ছে সেই তেলাক, সে তারই কাস্টমার তেলাইতেছে। এটা কেমনে ম্যানেজ করবে জামাত? এটার একটা সিস্টেম লাগবে। এই সিস্টেম ওদের মাথায় আছে কিনা কে জানে। জামাতের মন্ত্রিসভা কেমন হবে? নারী মন্ত্রী থাকবে কিনা, কয়জন থাকবে? জামাতের সুরাতেও তো নারী সদস্য নয়। জামাতের কিন্তু একটা আলাদা নারী সংগঠন আছে যার নাম হচ্ছে বাংলাদেশ মহিলা জামাত ইসলাম। তো এটা 1970-এর দিকে এটা গঠিত হয়েছে। তো মহিলা জামাত দলীয়ভাবে আলাদা সংগঠন, কিন্তু কেন্দ্রীয়ভাবে জামাতের নেতৃত্বাধীন। তার মানে তাদের নিজস্ব আমিরা বা সভাপতি থাকেন, কিন্তু দলীয় নীতিগত সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব পুরুষ নেতৃত্বের হাতে। তার মানে সিদ্ধান্ত গ্রহণের নারীদের সরাসরি অংশগ্রহণ নাই জামাতের। এটার একটা ফয়সালা দিতে হবে জামাতকে। কেমনে? এটা পরে আমি কিঞ্চিত একটা হিন্টস দেব। এর পরের ইস্যুটা জামাতের ঐতিহাসিক রাজনৈতিক ভুল নিয়ে। আমি আগেও বলছি, এখনো বলি, জামাতের রাজনৈতিক ভুলগুলা কেন হয়েছে তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করাতে পারে না জামাত। সেই পাকিস্তান সৃষ্টির আন্দোলনে জিন্নার বিরোধিতা, জমিদারি উচ্ছেদের বিরোধিতা করা, 1971-এ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করা, এটা কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করাতে পারে নাই জামাত। হাসিনার মতো বললে হবে না যে অতীতের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়া আওয়ামী লীগকে একবার দেশ সেবার সুযোগ দিন, এটা কইলে হবে না। ফিলোসফিক্যালি আর একটা সমস্যা আছে জামাতে। সেটা কি?
ফিলোসফিক্যালি জামাতের রাজনৈতিক দর্শন দাঁড়ায় আছে মৌলানা মওদুদির উপরে। মৌলানা মওদুদি একজন দুর্দান্ত মেধাবী পলিটিক্যাল থিঙ্কার এবং ফিলোসফার, কিন্তু উনি তো সমাজতন্ত্রের পতন দেখে যাননি, উনি তো ওয়ার অন টেরর দেখেন নাই, উনি তো সারা দুনিয়া জুড়ে ইসলাম বিদ্বেষ দেখেন নাই, উনি তো ইসলাম কোপানো দেখেন নাই, উনি ডেমোক্রেসির সংকট দেখেন নাই, সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেন নাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেন নাই। তাই ওনার চিন্তার একটা রিভিউ দরকার আছে, নতুন দিনের মতো করে সাজানোর দরকার আছে। সেটা কি করছে জামাত? করে নাই। আমরা কেউ কেউ বলছেন জামাতের মন্ত্রিসভা কেমন হবে, কারা জামাতের ফেস হইয়া সাধারণ মানুষের দুনিয়ার সাথে ডিল করবে। ডাক্তার শফিক সাহেব কি ডিল করবে? মানে হাসিনা নেতা হইতে পারবে কিন্তু ডাক্তার শফিক হইতে পারবে না, যেহেতু ওনার মুখে দাঁড়িয়ে আছে আর মাথার টুপি আছে। পাবলিকে ভোট দিলেও পারবে না, ডেমোক্রেটিক্যালি একটা ইলেকশনে জিতে আসলেও পারবে না। মজা আর কি। আর একটা ইস্যু হইতেছে যে কেউ কেউ মনে করতেছে জামাত আসলে একটা অ্যান্টি হিন্দু রাজনীতি করবে। এই ইস্যুটারে জামাত বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করতে পারে না, এখনো পারতেছে না। সে হিন্দু সম্প্রদায়ের সাথে এনগেজ কিভাবে হইতে হবে সেটা ধরতে পারে না। তারাই রাষ্ট্র করবে। জামাতের সামনে সেই সুযোগ এখন সত্যিই তৈরি হয়েছে, কিন্তু দরজা খোলা মানে ভেতরে ঢোকা না। কিন্তু এই দরজায় ঢুকতে হইলে নিজেদের পুনর্গঠন করতে হবে, মানে নীতিতে, সংগঠনে, আচরণে। বাংলাদেশ এখন এমন এক মোড়ে দাঁড়ায় যেখানে ধর্মীয় রাজনীতির নাম শুনলেই অনেকে ভয় পায়। যদি জামাত সেই ভয়কে ভাঙতে পারে, যদি তারা দেখাতে পারে ধর্ম মানে বিভাজন না, ধর্ম মানে ন্যায়, ধর্ম মানে ইনসাফ, ধর্ম মানে ঐক্য, বহুত্বের মধ্যে ঐক্য, তাহলে একদিন তারা শুধু নির্বাচনে না, মানুষের হৃদয়ে জয় হবে। এখন সময় জামাতের জন্য ইতিহাসের সামনে দাঁড়ানো, অন্যদের বদনাম দিয়ে না, নিজেদের পরিবর্তনের শক্তি দিয়ে প্রমাণ করার। বাংলাদেশে এখন ন্যায়ের রাজনীতি এখনো সম্ভব, ইনসাফের রাজনীতি এখনো সম্ভব, আর সেই রাজনীতি ইসলামের আলো থেকেই জন্ম নিতে পারে। ইনকিলাব জিন্দাবাদ।